শুনে আছি, কিন্তু আমিও কয়েকটা কান্ট্রির একটা বিশেষ ফাংশনের আমি কয়েকটা কান্ট্রি হেড হিসেবে আছি। একটা বিষয় হচ্ছে কি ভাই, এটা আমাদের গায়ে লাগে। এই জন্য গায়ে লাগে যে আমরা যখন একজনকে নিয়ে বেশি মাতামাতি করি, মূল্যায়ন করেন তাকে, তার যোগ্যতাকে সমাদর করেন, কিন্তু এইভাবে বলবেন না যে অন্য কোনো দল, অন্য কোনো রাজনৈতিক দল। আশিক চৌধুরী তিনি ইতিহাস সৃষ্টি করেছেন, তার বক্তৃতার মাধ্যমে প্রশংসিত হয়েছে সারা বিশ্বের মানুষের কাছে। কিন্তু তারপরেও কিছু মানুষের গায়ে যখন আগুন ধরে গিয়েছে, কিছু মানুষ সেটা সহ্য করতে পারতেছে না, তাকে গলা টিপে হত্যা করবে। তেমনি বিএনপির একজন নেত্রী রয়েছে রবিন ফারহানা। তো রবিন ফারহানা কি বলেছে সেটা শুনবো। পাশাপাশি আরেকজন সেনা সদস্য, যার আলোচনা আমি প্রায় প্রায় শুনতাম, আপনাদেরকে শোনাতাম, তিনিও এটার বিরুদ্ধে কথা বলছেন। আগে তার আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো যে তারা আসলে কেন আশিক চৌধুরীর বিরোধিতা করতেছেন। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো যা শুনতে অনেকের কাছেই খারাপ লাগবে, তাও বলছি কারণ আমি স্রোতের বিপরীত দিকে চলা মানুষ। নদীর পাড়ে বড় হয়েছি, তো তাই সবসময় স্রোতের বিপরীত দিকে চলতে অভ্যস্ত এবং পারি। তা আমি আসলে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে একটা অনেক বড় ঝড় তৈরি হয়েছে বিডা বা আশিক চৌধুরী নিয়ে। আমাদের প্রশংসায় ভাসছেন তিনি, একই সাথে তার সাথে কম্পেয়ার করে আমাদের অনেকেই অন্য সবাইকে অনেকে আন্ডার এস্টিমেট করছেন। একজন একটা ফেসবুক পোস্ট দেখলাম, তিনি সেখানে উল্লেখ করছেন যে কোনো রাজনৈতিক দল কি পারবে আশিক চৌধুরীর মতো কাউকে প্রডিউস করতে, বা এমন কেউ কি আছে, আশিক চৌধুরীর মতো এমন কেউ কি কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারবে? এই বিষয়টা আমার খুব নজরে আসলো। তখনই মনে হচ্ছে না কিছু কথা বলি। মানে গতকাল পর্যন্ত খুব ভালো লেগেছিল, গুড, ডক্টর আশিক চৌধুরী যে কাজটা করেছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, খুব যোগ্য, ভালো, মেধাবী, হ্যাঁ অনেক কিছু করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু যে কোনো বিষয়ে বাড়াবাড়ি, এটা ইসলামেও কিন্তু নিষেধ। যে কারণে আল্লাহর নবীকে নিয়েও আল্লাহ তাআলা কিন্তু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহামানব যাকে বলা হয়, যাকে সৃষ্টি না করলে অনেক কিছু সৃষ্টি করা হতো না, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কিন্তু আল্লাহ তাআলা বাড়াবাড়ি করার সুযোগ দেননি, কারণ যাতে মানুষ কোনোদিন তাকে ভগবান বা দেবতা না বানিয়ে বসেন। এবং কোনো নবী রাসূলকেও আল্লাহ তাআলা এতটা সুযোগ দেননি, এমন কিছু করেননি যাতে কোনো মানুষ তাকে নিয়ে পূজা করে। যেটা মুসা আলাইহিস সালামের সময় যেরকম আমরা অনেক কিছু দেখেছি, যে মুসা আলাইহিস সালাম যখন অ্যাবসেন্ট থাকতেন তখনই সেই সময়ে তার যারা উম্মত ছিল তারা কিন্তু সেই গরুকে পূজা করা শুরু করেছিল। সো বাড়াবাড়িটা ঠিক না। তা আমরা আশিক চৌধুরীকে নিয়ে আমার মনে হলো আমরা অতি বাড়াবাড়ি শুরু করে দিয়েছি। এখন মনে হলো কথা কিছুটা বলি, কারণ আমি মনে হয় সবাইকেই দেখতে পাচ্ছি তাকে নিয়ে বাড়াবাড়ি করছে। আমি একটা মানুষকে দেখলাম না যে এটার বিরুদ্ধে বলছে। সো এটা আপনাদের জন্য খুব খারাপ লাগতে পারে যে আমি পাগল হয়ে গেলাম কিনা, বা আমি বিদ্বেষী কিনা, বা আমি আসলে নিন্দুক কিনা। আসলে নিন্দুক না, বিদ্বেষী না। কারণ আমি আগেই বলে নিয়েছি, এটা আশিক চৌধুরী যেটা করেছেন অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু একমাত্র শব্দটা ইউজ করা কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা যায় না। কারণ আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক যোগ্যতা দিয়েছেন। কোনো বান্দাকে আল্লাহ তাআলা একমাত্র বিশেষ কিছু বানিয়ে দুনিয়াতে পাঠান নাই। যদি সেই একমাত্র কেউ থেকে থাকেন, সেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে আমার মনে হয় বেশি বাড়াবাড়ি করছি। আচ্ছা, এখন বলি, ফ্যাক্ট কিন্তু আশিক চৌধুরী না। আমার কথাটা আমি রিপিট করছি, এই যে আপনারা যারা বাড়াবাড়ি করছেন এই বিডাকে, আশিক চৌধুরীকে নিয়ে, ফ্যাক্ট কিন্তু আশিক চৌধুরী না। ফ্যাক্ট কি জানেন? ফ্যাক্ট হচ্ছে এখানে আশিক চৌধুরীও না, আশিক চৌধুরী মেধাও না। ফ্যাক্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীকে চিনতেন। আমি রিপিট করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীকে চিনতেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, বাস্তবতা। আশিক চৌধুরী যে অনেক মেধা ছিল, সেই মেধা যে আশিক চৌধুরী কে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সম্পূর্ণ রং। এটা কোনোভাবেই আমি মানি না। তার মেধার যোগ্যতায় তিনি এখানে এসেছেন, শুধু একক মেধায়, এটা সম্পূর্ণ গলত। বাংলাদেশ সৃষ্টি বা তারও আগের থেকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বিভিন্ন জায়গায় ফার্স্ট থেকে অনেক মেধাবীরা প্রডিউস হয়েছেন। বাংলাদেশে একমাত্র আশিক চৌধুরী না, যিনি এইচএসবিসি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার চেয়ে অনেক সিনিয়র পজিশনে বাংলাদেশে অনেক গ্রাজুয়েটরা আছে। বাংলাদেশে আপনি ইস্টার্ন চার্টার ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি হেড তথা মালয়েশিয়ার কান্ট্রি হেড ছিল আবরার ভাই, তিনি আমাদের আইভি এর এক্স স্টুডেন্ট। ব্রিটিশ আমেরিকা টোবাকোতে শেহজাদ মনিন ছিল বাংলাদেশের ফার্স্ট কোনো বাংলাদেশের ব্যাটের বাংলাদেশি কোনো এমডি।
তারপর জাভেদ আক্তার আছেন, আমাদের আইবি এর বড় ভাই, তিনিও কিন্তু ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। সাউথ এশিয়ার রিজনে তিনি ব্র্যান্ড ডাইরেক্টর ছিলেন, বর্তমানে ইউনিলিভারে ভালো পজিশনে আছেন। এরকম অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বাংলাদেশের অনেক মেধাবীরা নেতৃত্ব দিচ্ছেন। সেখানে আশিক চৌধুরী ছোট্ট একটা পোস্টে ছিলেন তাদের তুলনায়। আমি নিজেও একটা বিদেশি প্রতিষ্ঠানে কিন্তু অনেক সিনিয়র পজিশনে আছি, কিন্তু আমিও কয়েকটা কান্ট্রির একটা বিশেষ ফাংশনের আমি কয়েকটা কান্ট্রি হেড হিসেবে আছি। একটা বিষয় হচ্ছে কি ভাই, এটা আমাদের গায়ে লাগে। এই জন্য গায়ে লাগে যে আমরা যখন একজনকে নিয়ে বেশি মাতামাতি করি, মূল্যায়ন করেন তাকে, তার যোগ্যতাকে সমাদর করেন, কিন্তু এইভাবে বলবেন না যে অন্য কোনো দল, অন্য কোনো রাজনৈতিক দল এমন কেউ কি তৈরি করতে পারবে। আমি বিএনপির কথাই তাহলে বলি। বিএনপিতে ডক্টর মাহাদি আমিন কি বলেন? মাহাদি আমিনের যোগ্যতা আশিক চৌধুরীর চেয়ে অনেক অনেক গুণ বেশি। হয়তো মাহাদি আমিনের ফিল্ড একদিকে, আশিক চৌধুরীর ফিল্ড আরেক দিকে। খুঁজে নিয়ে দেখেন, গুগলে সার্চ দেন, হু ইজ ডক্টর মাহাদি আমিন। যাকে বিএনপির মানুষ এখন চিনে না, আর আমি তাকে চিনি বহু আগের থেকে, কমপক্ষে দুই যুগ আগের থেকে চিনি। সে যখন ফার্স্ট ইয়ারের ছাত্র তখন থেকে বা তারও আগের থেকে আমি তাকে চিনি। তাবি দেওয়ালের কথা চিন্তা করেন, সেও তো দেশের বাইরে ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন। তারপরে ইশরাক, তিনিও তো নামকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আমাদের অনেক মেধাবীরা আছেন যারা বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটিগুলোতে পড়ে এখান থেকে বিদেশে যে পড়াশোনা করেছেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাদের সময় মনে আছে, আমাদের হিরো ছিল, তাকে বলতাম আপনার সাইফুর রহমান ভাই, যিনি বর্তমান সাইফুস কোচিং সেন্টারের মালিক, আইবি টিচার ছিলেন। তিনি টোফেল এবং স্যাটে যিনি রেকর্ড মার্কস নিয়ে বাংলাদেশে এখনও খুব সম্ভবত তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি, যিনি টোফেলে এবং জিআরই বা জিমেটে সর্বোচ্চ মার্কস পেয়েছিলেন ওই সময়টাতে। এবং তার প্রতি তার রেজাল্টের ইন্সপিরেশন নিয়েই আমার মনে আছে আমি স্যাট, টোফেল, জিমেট এগুলো নিয়ে স্টাডি করা শুরু করেছিলাম। তখন ইউনিভার্সিটি ভর্তি পর্যন্ত হয়নি। তো এরকম অনেক মেধাবীরা আছে ভাই, একটু জানেন না, জানার চেষ্টা করেন। একজন ব্যক্তি আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে চিনতেন, আমি যোগ্য, নিজেকে যোগ্য বলছি না, আমি বলছি না যে আমি খুব হাইলি কোয়ালিফাইড, আমি বলছি এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাকেও চিনতেন, হয়তো আমাকেও তিনি ডাকতেন। এখন তার মানে কি আমি সুপার স্টার হয়ে যেতাম? তার মানে কি আমি আশিক চৌধুরী নিয়ে আপনারা যা করছেন এটা আমাকে নিয়েও করতেন আপনারা? কেন, আমার থেকে যোগ্য কেউ ছিল না ভাই? নাই, বাংলাদেশে অনেক আছে। আমি নিজে অনেক অনেক মেধাবীদেরকে আমি রেসপেক্ট করি, যাদের কাছে আমি কিছুই না। কিন্তু এখন আমি তো একটা মাল্টিনেশনাল কোম্পানির, আমি তো একটা সিনিয়র পজিশন আছে, আমাকে তো উনি ডেকে নিয়ে এক জায়গায় বসাতে পারেন। আমি তো মাল্টি রোলে কাজ করি, তো আমিও তো সেখানে অনেক কিছু ভূমিকা রাখতে পারবো। আমি নিজে তো আইবিএ থেকে গ্রাজুয়েশন করেছি। আমাদের অনেকরা আছে যারা ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন। তাহলে আপনারা কেন সেই মানুষকে রেকগনাইজ করেন না? কারণ একজন ব্যক্তিকে না লাফালাফি করছেন হয়, কেন এটা করছি আমরা? এ কারণেই কিন্তু আমাদের দেশে ব্রেন ড্রেন হচ্ছে, মেধাবীরা ছড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি আমি বাংলাদেশের ইন্টারনালি, বাংলাদেশে যারা মেধাবী আছেন, বাংলাদেশে অনেক মানুষ, আমরা যারা বিদেশে হয়তো অনেকে চলে যাচ্ছি মেধার কারণে, অনেকে আছে অনেক মেধাবীরা, তারা হয়তো বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেত, পড়তে পারতো, বা ক্যামব্রিজে যেতে পারতো, পরিবারের কথা অনেকের কথা চিন্তা করে যায়নি, তারা বিশেষ অ্যাপিয়ার করেছে। অনেক মেধাবী আছে যারা আপনার সলিমুল্লাহ মেডিকেলে ভর্তি হয়ে সেখান থেকে ভালো রেজাল্ট করে ডাক্তারি করছে, আমি চিনি ভাই। তাদেরকে কি মূল্যায়ন করা উচিত না আমাদের? বলেন। তারা তো দুঃখ পাবে যে তুমি শুধু বিদেশে যে কেউ একজন পিএইচডি নিয়ে আসলো, মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করলো, তাই তুমি তাকে নিয়ে লাফাচ্ছ। বাংলাদেশে একজন বিশেষ পাস পরীক্ষা দিয়েছেন বা বিশেষ পাস করেছেন, এখন বিদেশে কোনো হারবার্ডে যেতে পারেনি বিধা তার তিনি ভালো না, তা না। সমস্যাটা হচ্ছে আমরা শুধু চাটুকার খুঁজি, আমরা মেধাবী খুঁজি না। আর মেধাবী খুঁজি না বিধায় একজন দুজন মেধাবী যখন সামনে আসে তখন তাকে টেনে একটা জায়গায় বসাই। সমস্যাটা হচ্ছে আমরা চিনি না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আশিককে চিনতেন বিধায় আশিককে বসিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে চিনতেন বিধায় খলিলুর রহমানকে বসিয়েছেন। কিন্তু নিরাপত্তা উপদেষ্টা হওয়ার জন্য খলিলুর রহমান কি একাই যোগ্য ব্যক্তি? বাংলাদেশ আর্মিতে এমন কিছু জেনারেল আছে যাদের ধারের কাছে খলিলুর রহমান কেন? এই ভারতবর্ষের অনেকেও এখন পর্যন্ত সার্ভিং ভারতেরও অনেক জেনারেল আছে, দাঁড়াতে পারবেন বলে আমি মনে করি না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো তাদেরকে রেকগনাইজ করি না, তাদেরকে চিনি না। এক খলিলুর রহমানকে এনে আপনারা এখানে নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দিয়েছে। ভালো করে কম্পেয়ার করেন না খলিলুর রহমানের সাথে বাংলাদেশের। আজ সবচেয়ে দুঃখের বিষয় কি, বাংলাদেশের এটারও সমস্যা আছে। বাংলাদেশের একজন মেধাবী জেনারেলের নাম নিলে 14 জন আবার তার পা ধরে টেনে নামায়।
ইকবাল করিম ভূঁইয়ার নামটা যখন উপদেষ্টার জন্য গিয়েছে তখন অনেকে তার নাম প্রস্তাব করেছে, আবার অনেকে পা ধরে টানা শুরু করেছে। যখন আপনার জেনারেল জহিরের মতো মানুষের নাম গিয়েছে, অনেকে উঠাচ্ছে, অনেকে টান ধরে পা ধরে টেনে নামাচ্ছেন। জেনারেল হাফিজ, তাকে নিয়ে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে। সমস্যা হচ্ছে ওখানে আমরা হচ্ছে নিন্দুকের জাত, আমরা শুধু নেগেটিভ দিকটাকে দেখি, পজিটিভ দিক দেখি না। আবার আমরা অতিমাত্রা চাটুকারিতা করে মাথায় তুলি। যখন এই যে মিশু, আজকে মিশুকে নিয়ে আপনারা নেগেটিভ কথা বলছেন, এই মিশুকে কিন্তু তখন আবার সবাই প্রশংসা করছে, ও মা চমৎকার, তুমি নগদের সিইও বা নগদের অমুক, তুমি এত সুন্দর বক্তব্য দিয়েছো। গতকাল শেখ হাসিনার সামনে তুমি যা বলেছো না, সেই কলকাতা দাদাদের মতো চাপাবাজি শুরু হয়ে যায়, যে তুমি যা বলেছো না। ওই যে একটা কলকাতার লোকজন বলে না যে দাদা সে যে খাইয়েছিলেন না, এখনো না হাত 7 দিন ধরে ধুয়েছি, তাও ইলিশ মাছের ঘ্রাণটা যাচ্ছে না, কি যে দিলেন না দাদা। ঠিক ওই একই ফর্মুলায় শেখ হাসিনার সময় কিন্তু মিশুকে নিয়ে এই বক্তব্য করেছে, মিশু তুমি গতকালকে নেত্রীকে যা বলেছো না। এই জায়গাটা আমাদের সমস্যা ভাই, সমস্যাটা মেধায় না। সো একজন আশিক চৌধুরীকে আপনারা মাথায় তুলে নষ্ট করেন না। বাংলাদেশে আরও অনেক 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 মেধাবী আছে। ওয়ার্ল্ডের টপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে লিডিং পজিশন অনেক মেধাবী আছে। স্যামসাং বাংলাদেশে হেড ছিল, আমি চিনি মেহেদি হাসান, খুব মেধাবী একটা ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি IVR BBA 6th ব্যাচের, আমার দেখা অন্যতম মেধাবী। এদেরকে তো বাংলাদেশের মানুষ খুঁজে বের করে না। তারপরে আমাদের আপনার অনিন্দ চৌধুরী একজন আছেন, আমি জানি না পরবর্তী IBA থেকে BBA মনে আমি কমপ্লিট করেন, চমৎকার মেধাবী একটা স্টুডেন্ট ছিল, আমি ছাত্র জীবন থেকে চিনি। শেজাত মনিম, জাভেদ আক্তার, তারপরে আবরার ভাই আছেন, এখন বর্তমানে যিনি এই যে নাসের ভাই আছেন, খুব সম্ভবত এখন বর্তমানে SCBর MD। এদেরকে আপনারা কতটুকু সুযোগ দিয়েছেন? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অধীনে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে অনেক অনেক ট্যালেন্টেড লোকজন আছে, কিন্তু আমরা তাকে চিনিই না। খোঁজ নেন, গুগলে বাঙালি কজন চাকরি করে, ফেসবুকে আমি জানি কজন জব করেন। বাইরে আমি কিন্তু ফেসবুকে জব করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু কেন যাইনি সেটা তো কেউ জানতে চাইবে না, বা আমি আজকে সেটা করিনি বিধে আজকে কেউ আমাকে চিনে না, জানে না। বাট আমি যে কেন যাইনি এটা যদি জানতো, তাহলে হয়তো মানুষ আজকে রেসপেক্ট করতো, অথবা ওই পজিশন আজকে থাকলে হয়তো আপনারা প্রশংসা করতেন। ভাই অনেক মেধাবীরা আছে ভাই, আমরা যারা সুযোগ পেয়ে অনেক জায়গায় যাইনি। এই বাংলাদেশে এই শেখ হাসিনার রোশানুলের থেকেও বাংলাদেশে যায়নি। সো ওই রকম মানুষগুলো না সত্যি কষ্ট পাবে। একদম একজন কিনে বেশি লাফায়েন না, একজন কিনে বেশি লাফালাফি করে অন্যদেরকে হতাশ করেন না। আবার একই সাথে আমি এটাও বলবো যে যিনি ভালো পজিশন পেয়েছে আশিক চৌধুরী, তাকেও আমাদের উৎসাহ দিতে হবে, তিনিও ভালো করতে থাকুক, আমরা তার পাশে আছি। কিন্তু তিনি একমাত্র ব্যক্তি নন, আরও অনেক ব্যক্তিরা আছেন বাংলাদেশে। বাংলাদেশে পুলিশ সার্ভিসে অনেক লোকজন আছে, আর্মিতে শত শত আছে, কিন্তু আমরা জানি না, চিনি না। বাংলাদেশ সেনাবাহিনীতে এখন অনেক মানুষ আছে যারা হয়তো বা আপনি চিন্তা করেন, যেমন সেনাপ্রধান, তার চেয়ে যত বেশি মেধাবী একজন অফিসার, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার থাকুক না কেন, তিনি কি চেইন অফ কমান্ড ভেঙে তার কারিশম্যাটিক কিছু দেখাতে পারবেন? তার কি বলা যায় যে তার মধ্যে যে উৎকর্ষতা আছে, মেধার যে মারাত্মক লেভেলের একটা ডেপনেস আছে, এটা কি সে দেখাতে পারবে? পারবে না। কারণ কি, তাকে আর্মির রুলসটা মেনে কাজ করতে হবে। বাট সে তো অনেক মেধাবী, এখন তার ওই মেধাটাকে তিনি এক্সপ্লোর করতে পারছেন না, কারণ কি তিনি সেনাবাহিনীতে আছেন। ঠিক তেমনি সেম গোজ উইথ BCS, সেম গোজ উইথ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল। একজন ডাক্তার, আমি জানি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল আছেন, উনি মেডিকেল করে, জেনারেল মাসুদুল ইসলাম মজুমদার, চমৎকার একজন মেধাবী মানুষ, সলিমুল্লাহ মেডিকেলের পড়াশোনা করা, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মোস্ট ট্যালেন্টেড একজন আমি বলবো জেনারেল এবং ডাক্তার। তাকে কজন মানুষ চেনেন বলেন? আমি দেখেছি মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। যারা জেনারেল মাসুদের আন্ডারে চিকিৎসা নিয়েছেন তারা জানেন তিনি কি ঢাকা CMH এর সিটি মানে আপনার ওই কী বলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দায়িত্বে ছিলেন, এই জাস্ট কিছুদিন আগে মেজর জেনারেল হয়েছেন। তাকে তো আমরা চিনেন না। এখন যে আপনার নির্বাচন কমিশন আছেন, একজন ব্রিগেডিয়ার জয়েন করেছেন, খুব সুন্দর ফজল, ব্রিগেডিয়ার জেনারেল ফজল বা কিছু একটা ওনার নাম, তাকে কয়জন চিনেন? মারাত্মক মেধাবী মানুষ। তারপরে আমাদের আর্মির একজন অফিসার আছেন, জেনারেল রুশো, ব্রিগেডিয়ার জেনারেল রুশো, হাইলি ট্যালেন্টেড একটা মানুষ, কয়জন তাকে চিনে বলেন? কিন্তু এদেরকে তো কেউ চিনে না, বিধায় কেউ ডাকে না। অনেক মেধাবী আছে ভাই, যাদেরকে মানুষ ডাকে না, চিনে না। ফ্যাক্ট হচ্ছে চিনে না। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, আরও শত শত মানুষ আছে তাদেরকে চিনলে তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিতেন।
যদি আমাদেরকে চিনে না বিধায় আমরা দায়িত্বে বসবো দূরের কথা, দাওয়াতই পাই না রে ভাই। অনেক মানুষ আছে আমরা যারা দাওয়াত কেন, আমাদের চেনা তো দূরের কথা, দায়িত্বে বসবে দূরের কথা, তাদেরকে দাওয়াতই দেওয়া হয় না। সো এই জন্য বিষয়টা হচ্ছে কি ভাই, মানে আসলে আশিকের তকদির ভালো ছিল, হয়তো আল্লাহ তাআলা তার ভাগ্যটাকে নির্ধারণ করে রেখেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চিনতেন। এটা এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, তার মানে এই না যে তার মেধা ছিল না, হ্যাঁ তার মেধা আছে। আর যে এই যে কথাটা বলছেন রাজনৈতিক দলে এমন কেউ প্রডিউস করতে পারবে, এটা সম্পূর্ণ গলত একটা কথা এবং অফেন্ডিং। এটা আমি এক ধরনের আমি বলবো এটা সে একটা অপরাধ মূলক একটা কথা বলেছে। একটা রাজনৈতিক দলের আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে আপনার কয়জন মেধাবী লোককে চিনেন? অনেক মেধাবী নেতা আছে, তারা নিজেদেরকে আপনার প্রস্ফুটিত করতে পারছেন না, সুযোগ পান না। অনেক নেতা আছে আমি চিনি জানি। এখন যদি কোনো একটা নেতা জুনিয়র নেতা স্মার্টনেস দেখায়, সিনিয়র নেতা তাকে জায়গায় দিবেন, আপনারা জানেন এটা। আপনি ক্লিন ইমেজে একটা নেতা এখন প্রত্যন্ত অঞ্চলে যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন, তখন অন্য নেতারা মিলে তাকে কলঙ্ক দিচ্ছেন, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এটা কি আপনারা জানেন? কেন পলিটিক্সে ভালো ভালো লোক আসে না জানেন? কেন ক্লিন ইমেজের লোক, কেন মেধাবীরা পলিটিক্সে আসে না জানেন? এটা একবার ভেবে দেখেন। কারণ হচ্ছে নোংরা মানুষগুলো, তাদের দিকগুলো আপনাদের খেয়াল করতে হবে ভাই। আমরা ঢালাওভাবে সুইপিং কমেন্টস করা ঠিক না যে রাজনৈতিক দল কি পারবে আশিক চৌধুরীর মতো কাউকে তৈরি করতে। কত বড় একটা মানে কথা, এতটা দাম্ভিক কথা তো বলা ঠিক না। সেই আমাদের সেই ব্যারিস্টার ফুয়াদের মতো তো তার একটা দাম্ভিক টোন হয়ে গেল। কেন আপনারা এইসব দাম্ভিকতা দেখান একজন ব্যক্তিকে নিয়ে, মাথায় উঠিয়ে দিচ্ছেন, আবার কয়দিন পরে দোষ পেলে তো এই আশিক চৌধুরীকে আপনারা গালি দেবেন, আমার মতো মানুষ গালি দেবে না। আমি করছি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমি গঠনমূলক সমালোচনা করছি, আমি তাকে নিন্দা করছি না, তাকে গালি দিচ্ছি না। বাট এই আপনারা এই কয়দিন পরে কিছু একটা হলে এই আশিক চৌধুরীকে আপনারা পচাবেন, অপমান করতে আপনারা ছাড়বেন না। আমরা সেই কি একটা প্যাট্রিয়ট একটা কবিতা পড়েছিলাম না, যে একটা সময় জাতি মাথায় তুলে আবার জাতি তাকে অপদস্থ করে কিভাবে। ঠিক সেই আপনার প্যাট্রিয়ট কবিতাটা ভুলে যাবেন না। এটা খুব সুন্দর, ইন্টারমিডিয়েটে বা কোন লেভেলে ছিল আমি পড়েছিলাম। সো দয়া করে আপনি এটা বন্ধ করেন, বেশি বাড়াবাড়ি করবেন না। এবং রাজনৈতিক দলে অনেক মেধাবী লোক আছে, এই মেধাবীরা জায়গা পান না কারণ অথর্ব কিছু সিনিয়র নেতা আছে যারা চায় না এই মেধাবীরা উপরে উঠুক, যারা মেধাবীদেরকে কথা বলতে দেন না, বক্তব্য দিতে দেন না। একজন সিনিয়র নেতা মনে করবেন যে আমি মেজর রেজা বক্তব্য দিলে সেই বক্তব্য তারেক রহমান শুনলে হয়তো ওনার জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে তারা কখনো চাইবেন না আমরা কেউ তারেক রহমানের সামনে বক্তব্য দিই, আমরা কেউ শেখ হাসিনার সামনে বক্তব্য দিই, আমরা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কথা বলি। অনেকে চাইবেন না। কেন চাইবেন না? কারণ তারা জানেন যে হয়তো তাদের পজিশনটা দুর্বল হয়ে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে এটা। তাও তো ভাগ্যিস এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কম হোক বেশি হোক, আমাদের অন্য জায়গায় কেউ ইন্টারভিউ না নিলেও আমরা এখানে এসে আমাদের কথাগুলো বলতে পারছি। সামহাউ থিংস আর গেটিং ট্রান্সমিটেড অ্যান্ড পিপল ক্যান নো। তো কিছু একটা আমাদের রাস্তাটা আছে, এটা তো তাও আমি প্রযুক্তিকে ধন্যবাদ দেব যে এই প্রযুক্তি থাকার কারণে আমরা অন্তত আমাদের সেন্টিমেন্টটাকে ভেন্টিলেট করতে পারছি। আমাদের এই রাজনৈতিক দলগুলোতে প্রচুর মেধাবী আছে, আশিক চৌধুরীর চেয়ে তার চেয়েও অনেক বেশি বেশি মেধাবী আছে। আপনারা খোঁজ নিন, জানার চেষ্টা করেন। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে অনেক সিনিয়র পজিশন আছে। এই আশিক চৌধুরীর চেয়ে সিনিয়র পজিশনে HSBC ব্যাংকে তিনি যে প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠানেই আমাদের IB-এর ছাত্ররা আছে। খোঁজ নিয়ে দেখেন। অনেক ইঞ্জিনিয়ার্স আছে বুয়েট থেকে পাশ করে বিদেশে ভালো অবস্থায় আছে। এই যে শিবিরেরই একটা ছাত্র নেতা যিনি হার্ভার্ড ইউনিভার্সিটি টিচার ছিলেন, এখন বাংলাদেশে আবার রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, তার লেভেল আপনারা কাউন্ট করে দেখেন। তাকে কি, তিনি তো শিবির করতেন বিধায় আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কোনো জায়গায় বসাননি, বাট তিনিও তো মেধাবী ছিলেন, তাই না? সো একজনকে নিয়ে লাফালাফি বন্ধ করেন, এক আশিক চৌধুরীকে নিয়ে এত লাফায়েন না। তার মেধা ছিল, সম্মান করেন, কিন্তু এমনভাবে কথা বলবেন না তিনিই একজন ব্যক্তি, তিনি একজন হিরো। আপনারা কয়জন আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখেছেন? দেখেন নাই। একজনটা দেখি ক্রাশ খেয়ে গেলেন। আপনারা বাকিদের প্রেজেন্টেশন দেখেছেন? ঢাকা ইউনিভার্সিটির IB-এর থেকে পাশ করার সাবেকদের কথা বাদ দিলাম, ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্টে যান, আমি তো সামটাইমস ক্লাস নেই, আমি তো তাদের প্রেজেন্টেশন দেখি, নর্থ সাউথ ইউনিভার্সিটি জানে, অনেক জায়গায় আছে, যে বসে দেখেন প্রেজেন্টেশনগুলো দেখেন, তারপরে বুঝবেন বাংলাদেশে ভুরি ভুরি মেধাবী আছে ভাই, মেধাবীদের খনি আছে। সমস্যা হচ্ছে কি, এই মেধাবীদেরকে আমরা পিক আপ করতে পারি না। আমরা যারা মোটামুটি একদম রুট লেভেলে কাজ করি আমরা দেখি এটা, আপনারা দেখতে না পেলেও। ইউনিভার্সিটিগুলোর সাথে যেহেতু আমি সম্পৃক্ত, আমি ক্লোজলি দেখি, অবাক হয়ে যায় অনেক ছাত্রদের কিছু ভূমিকা দেখে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি কোনো দাম্ভিকতা পছন্দ করি না, দম্ভটা আমি সহ্য করতে পারি না, কারণ আর এককভাবে কাউকে কৃতিত্ব দেওয়া এটাও আমি পছন্দ করি না। যে কারণে এই কথাগুলো বললাম। কেউ কথা বলছে না, তাই আজকে আমি বললাম না, নদীর পাড়ের মানুষ তো। মিলিটারি একাডেমিতে যখন ট্রেনিং করতাম তখনও আমি আমার মতো মুভ করতাম। স্রোতের বিপরীতে চলতে আমার ভালো লাগে। সবাই যেটাকে ঠিক বলে আমি সবসময় এটাকে ঠিক বলি না। আমার যদি বিবেক বলে এটা ঠিক, আমি ঠিক বলি, কারণ এই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াতে সমস্ত জীবজন্তু আর মানুষ এর সাথে পার্থক্য এক জায়গায়। বাকি সৃষ্টির যারা, তাদের কোনো বিবেক নেই, বাট মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, যে কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কার্যক্রম শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। এখানে রবীন্দ্রনাথ বিরোধিতা করার একটাই কারণ, এই সরকারের সফলতা তারা দেখতে চায় না, তারা বিরোধী, তারা যে কোনো সরকারের সফলতা দেখতে চাইবে না, এটাই কিন্তু স্বাভাবিক। রবীন্দ্রনাথ এই কারণে বিরোধিতা করেছেন। এই যে সেনা সদস্য, তিনি বিরোধিতা করার কারণে কি, তিনি কিন্তু বলেছেন তিনিও একটা একাডেমিক সাইডে আছেন, মূলত এর কারণেই তিনি বিরোধিতা করতেছেন। এটা হলো হিংসা, এটা হলো সম্পূর্ণ হিংসা। আশিক চৌধুরীর জায়গায় সফলতা অর্জন করেছেন। আশিক চৌধুরীর জায়গায় একদম 100-এ সফল। তাকে নিয়ে হিংসা করার কিছু নাই। তাকেই আমরা গত 16 বছর দেখি নাই এমন কাউকে, গত 16 বছর দেখি নাই এমন কেউ প্রেজেন্টেশন করতে পারে সরকারি লোক, এমন কেউ দেখি নাই এমন কিছু করতে পারে। 16 বছর যারা করেছে ছিল, তারা প্রত্যেকে নিজেদের স্বার্থে সবকিছু করেছে, নিজেদের স্বার্থে তারা ডেভেলপ হয়েছে, দেশকে ডেভেলপ করা নাই। কিন্তু আশিক চৌধুরীরা দেশকে ডেভেলপ করতেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি যারা শুনলাম সেনা সদস্য, আপনাকে বলছি যে আপনাদের মতো যারা ছিল এর আগে, তাদেরকে তাদের বলতে চাচ্ছেন তারা নিজেদের সাথে কাজ করেছে, কিন্তু আশিক চৌধুরীরা দেশের জন্য কাজ করছে। দেশের জন্য 42,000 ফুট উপর থেকে তারা পড়েছে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে। বুঝতে হবে যে আশিক চৌধুরীরা আর সুলাইমান সুখনরা কখনো এক হবে না। তো আশিক চৌধুরীর জায়গায় বেস্ট। এই জন্য দেশের মানুষ তাকে ভালোবেসেছে, তাকে ভালোবাসা দিবে।